नमस्ते यतिराजाय विवेकानंदसूरये सुखम स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমরা কর্মযোগ পেজ নাম্বার 13 থেকে পড়ছি। যাদের কাছে বই আছে তারা খুলে নিতে পারো। পেজ নাম্বার 13 লাস্ট প্যারাগ্রাফটা থেকে পড়ব। আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে, ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসদ্ভাবের প্রতিরোধ করো। যখন তুমি এই কার্যে সফল হইবে তখন শান্তি আসিবে। বলছেন আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে, ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসদ্ভাবের প্রতিরোধ করো। যখন তুমি এই কার্যে সফল হইবে তখন শান্তি আসিবে। এ কথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না, কোনো অমঙ্গলের প্রতিকার করিও না, কিন্তু কার্যক্ষেত্রে ইহার কি অর্থ দাঁড়ায় তাহা আমরা জানি। যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি, কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করিতে থাকে। যথার্থ অপ্রতিকার হইতে প্রাণে যে শান্তি আসে আমরা তাহার একান্ত অভাব অনুভব করি। মনে হয় প্রতিকার করাই ভালো ছিল। তোমার যদি অর্থের বাসনা থাকে এবং যদি তুমি জানো যে সমগ্র জগৎ ধনলিপ্স পুরুষকে অসৎ লোক বলিয়া মনে করে, তবে তুমি হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করিতে সাহসী হবে না, কিন্তু তোমার মন দিবারাত্র অর্থের দিকে দৌড়াইতে থাকিবে। এরূপ ভাব কপটতা মাত্র, ইহা দ্বারা কোনো কার্যসিদ্ধি হয় না। সংসার সমুদ্রে ঝাঁপ দাও, কিছুদিন পরে যখন সংসারে সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে তখনই বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। আচ্ছা, বলছে এখানে দেখো একটা কথা বলছে যে আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে। যদি আমাদের মনে কোনো কাজ করতে বা কোনো প্রকার কোনো কিছু করার আগে 10 বার ভাবনা চিন্তা আসছে, এটা করা উচিত, এটা করা উচিত না, এটা করলে কি হবে, এগুলোও তো এক প্রকার আলস্যতা। আলস্যতা মানে শুধু এটা নয় যে ঠিক আছে চলো ছেড়ে দাও কাজ করব, মন দিয়ে ভাবনা দিয়েও আমরা আলস্যতা দেখাতে পারি। সেটা কিভাবে দেখাতে পারি? ধরো একটা কাজ করার আছে কিন্তু তার আগে 10 বার ভাবছি এটা উচিত হবে অনুচিত হবে, করব করব না। এই যে 10 বার ভাবনাটা চলছে এতে করে কি হচ্ছে, কাজটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে, কাজটা সময় মতো হচ্ছে না। তাহলে এটাও একটা মনরূপী বলতে পারি। মানে এটা ওই যে বলেছিলাম একদিন যে যখন শুরুর দিকের দ্বিতীয় ক্লাসে বোধহয় যে কর্ম কপ্রকার হয়, কায়িক বাচিক মানসিক। তো এইরকম আলস্য যে কর্ম সেটা হচ্ছে মানসিক কর্ম। মানসিকভাবে আমি ভাবছি যে আহ ঠিক আছে করা উচিত না, বিভিন্ন প্রকারের ভাবছি। তো সেই বলছে যে যত প্রকারের আলস্যতা হতে পারে মানে সেটা শারীরিক হোক মানসিক হোক, সবার আগে সেটিকে ত্যাগ করো। আলস্যতা থাকলে কোনো সময় আগে বাড়া যাবে না। ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসৎভাবের প্রতিরোধ করো। সবসময় যদি মানসিকভাবে শারীরিকভাবে কোনো জিনিস কোনো ভাব কোনো মানসিকতা মনে হচ্ছে পিছনের দিকে টানছে আমাদের, সঙ্গে সঙ্গে সেটাকে প্রতিরোধ করা উচিত বা সেটাকে ছেড়ে আমাদের আগে বাড়া উচিত। নেগেটিভ থট বা একটা নেগেটিভ ভাবনা চিন্তা যে মানুষকে মানে এটা পুরো ব্যাপারটাই হচ্ছে কি যে আমাদের মনের ভাবনাটা কি রূপ আছে। অনেক মানুষকে দেখা যায় যে দেখবে জীবনে অনেক কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক রকমের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু তার মনে এতটাই পজিটিভিটি, সেই মানুষ প্রতিটা সিচুয়েশনকেই এতটা পজিটিভ ভাবে নেয় যে সে কিন্তু আগে বেড়ে যাচ্ছে। কিন্তু আবার কিছু মানুষ আছে যাদের কাছে হয়তো আপেক্ষিকভাবে দেখতে গেলে সবকিছুই আছে, মানে তার অত খারাপ ভাবার বা নিজেকে নিয়ে এত চিন্তা করার বা আশেপাশের জিনিস নিয়ে এত চিন্তা করার কারণ নেই আপেক্ষিকভাবে, কিন্তু সে কিন্তু এতটাই নেগেটিভ তার মানে সর্বক্ষণ সবসময় মনে হচ্ছে যে সবকিছুই দুঃখ, সবকিছুই খারাপ। বেসিক্যালি কি হয়ে থাকে দেখো, একটা সিচুয়েশন আমাদের কাছে আসে, মানে আমরা মনে করি না, আমরা সবসময় একটা কথা বলে থাকি, খুব জেনারেলি কথাগুলো আমরা বলি যে জীবনটা খারাপ, জীবনটা ভালো, জীবনটা আমার জীবন, তার জীবন মন্দ, তার জীবন ভালো, তার জীবন দেখো, একজনের জীবন দেখো কি সুন্দরভাবে কাটছে, আরেকজনের জীবনে কত ট্রাবলসাম। অ্যাকচুয়ালি জীবনটা কিছু নয়, এটা হচ্ছে আমরা কিভাবে জীবনটাকে দেখি বা আমরা কিভাবে জীবনটাকে
আমার জীবনটাকে আমি কিভাবে অন্যকে দেখাতে পারছি। দুটো জিনিস। একটা হচ্ছে কিভাবে আমি নিজে আমার জীবনটাকে দেখছি। সেকেন্ড জিনিসটা হচ্ছে কিভাবে আমি আমার জীবনটাকে তোমাকে দেখাতে পারছি, মানে অন্যকে দেখাতে পারছি। কেন হয় এই জিনিসটা? কারণ দেখো সিচুয়েশনস মানুষের লাইফে আসে। অনেক রকমের ঘটনা আসে। ভালো, খারাপ, কোনোটা খুব সাংঘাতিক ঘটনা, কোনোটা এইবার এই ঘটনাগুলোকে কিন্তু আমরা আটকাতে পারবো না। এগুলো নিজেদের ফ্লোয়ে আসতে থাকবে। ভালো আসবে, মন্দ আসবে, রাত আসবে, দিন আসবে, দুঃখ আসবে, আনন্দ আসবে। এগুলো সবকিছুই কিন্তু আসতে থাকবে। কিন্তু যদি আমি আমার মনকে বা আমি কিভাবে এই পরিস্থিতিটাতে রিঅ্যাক্ট করতে চাই, কিভাবে এই পরিস্থিতিটাকে নিজের মধ্যে নিতে চাই, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার ডিসিশন। মানে সেটাতে কিন্তু কারোর হাত নেই। হতে পারে কোনো এক সিচুয়েশনকে মানুষ পজিটিভ ভাবে নিচ্ছে, তো সেই সিচুয়েশনটা তার কাছে পজিটিভ হয়ে যাচ্ছে। আবার কিছু মানুষ একটা সিচুয়েশনকে খুব নেগেটিভ ভাবে নিচ্ছে, সেই সিচুয়েশনটা মানুষের কাছে নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে আমাদের কথার মধ্যে কিছু কথা আমরা বলে থাকি যে সবসময় ভাবো সবকিছুর পেছনে ভগবান কিছু ভালো রেখেছে। এগুলো কেন রাখা হয়? এগুলো এই জন্যই রাখা হয় যে মানুষকে মেন্টালি বুস্ট করা, মানে মানুষকে সবসময় মনে করানো হয় যে ভেঙে পড়ো না, মানে ভেঙে পড়ার কিছু হয়নি। কারণ যা কিছু ঘটছে আমার চারিপাশে, সেগুলো সবকিছুই অনিত্য। মানে সেগুলো কোনটাই থাকবে না। সেটা সবকিছুই চলে যাবে। দেখো কিছু মানুষ, মানে এটা খুব বাস্তব। কিন্তু এরকমভাবে এই জিনিসগুলো ভাবলে হতে পারে আমাদের মনে বেশ কিছুক্ষণের জন্য বেশ জোর আসে। একটি হচ্ছে খুব নিজের মানুষ যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, ধরো মারা গেল, বা সবসময় মারা তো যায় না, অনেক সময় অনেক কিছু ধরো সম্পর্কে কোনো রকমের ঘাটতি দেখা দিল, তখন ছেড়ে চলে যাচ্ছে, এরকম মানে নিজের মানুষ যখন ছেড়ে চলে যায়, তখন হয়তো যে দুঃখটা বা যে আমাদের তাকে নিয়ে ভাবনাটা, সেটা কিন্তু দুঃখ হিসাবে বেশ কয়েকদিন থাকে। তারপরে যেটা হয়ে যায় সেটা কিন্তু মেমোরিজ। দ্যাট ক্যান বি সুইট, দ্যাট ক্যান বি ব্যাড, দ্যাট ক্যান বি গুড। সেটাও আবার আমাদের উপর ডিপেন্ড করছে যে মানুষটি আমার ছেড়ে চলে গেছে, তার কিরকম মেমোরি আমি রাখতে চাই। ভালো মেমোরি, খারাপ মেমোরি, কি মেমোরি আমি রাখতে চাই। না, আমার যেটা বলার সেটা তাৎপর্য হচ্ছে যে যে জিনিসটাকে আমরা আমাদের আপেক্ষিকভাবে মনে হয় যে ধরো বাবা-মা, কোনো সন্তান যখন নিজের বাবা-মাকে হারাচ্ছে, তার সবসময় মনে হয় যে এটা কি করে, মানে সম্ভব না, আমি মেনে নিতে পারবো না, আমার আমার দ্বারা এটা সম্ভব হবে না। কি করে বাবা চলে গেলে, মা চলে গেলে আমি কি করে নিজের জীবন কাটিয়ে উঠবো? বা খুবই নিজের মানুষ যারা থাকে, ধরো স্বামী, স্ত্রী, বিভিন্ন প্রকার আমি বলছি। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করে দেখবে, খুব কম কিন্তু এটাও শোনা যায় যে যে মানুষ চলে গেল তারপর তার বাড়ির সকলে কিন্তু মানে কি বলবো, তারা সকলে মনের দুঃখে চলে গেল, তারা কোনো কিছু করছে না, তাদের জীবন শেষ, এরকম কিন্তু নিজেদের, আমাদের এটা একটা এমনই ন্যাচারাল ব্যাপার আছে, মানে প্রকৃতি আমাদের এরকম ভাবেই তৈরি করেছে যে অনিত্য জিনিসটাকে কিন্তু আমি অ্যাকসেপ্ট না করলেও আমার যে চিন্তন ভেতরে চলছে, আমার সাবকনসিয়াস বলো, আমার কনসিয়াস বলো, আমার সবকিছু কিন্তু ওই জিনিসটাকে উইথ পাসিং ডেজ অ্যাকসেপ্ট করে নেয়। নাহলে দেখবে খুব সামান্য একটা জিনিস, একটি বাবা মা মারা গেলে সন্তান যে ভাবতেই পারছে না যে বাবা মার অনুপস্থিতিতে আমি কিভাবে নিজের জীবনে থাকবো, সেই সন্তানই বাবা মা চলে যাওয়ার ঠিক 2 দিন বা 3 দিন পর থেকে কিন্তু এটাও প্ল্যান করতে শুরু করি যে কি, মানে শ্রাদ্ধ শান্তি কিভাবে হবে, কি কাজ হবে, কতজনকে ডাকা হবে, কোথায় কাজ হবে, কি সবচেয়ে বড় কথা শ্রাদ্ধেতে কি মেনু হবে, এগুলো কিন্তু আমরাই করি, মানুষই করে। কেউ অন্যজন আমাদের জন্য এসে সেটা করে দেয় না। তো এটার মানে এটাই যে মানে কিছু করার নেই। আমরা এরম ভাবেই তৈরি, মানে এরম ভাবেই ঈশ্বর বলো, প্রকৃতি বলো, যে যেটাকে যেরম ভাবে বলো, আমরা সেইরকম ধাঁচেই ঢালা। মানে খুব কম মানুষ, আমি সেদিনই অ্যাকচুয়ালি ভাবছিলাম এই যে এখন এত মারা যাচ্ছে, প্রচুর মানুষের মধ্যে একটা সেই দুঃখ দেখা যাচ্ছে যে দেখো এরকম। কিন্তু দেখো একটা মানে খুব জিনিস, একটা আমার অনেক বন্ধু বান্ধব সবাইকে দেখছি তাদের নিজের লোকেরা তারা হারিয়েছে, খুবই দুঃখের কথা আনডাউটেডলি।
কিন্তু একটা খুব সুন্দর জিনিস নোটিস করার আছে। দেখো ২ মাস, ১৫ দিন, ২০ দিন, ১ মাস পরে কিন্তু লোকজন ঠিক স্বাভাবিক হয়ে যায় এবং তাদের নিজেদের দুনিয়াটা নিয়ে তারা ভাবতে শুরু করে। যে তার যে দুনিয়াটা আছে মানে তার কাজ, তার সন্তান, তার স্বামী বা তার স্ত্রী। আবার কিন্তু আমরা ঘুরে ফিরে সেই নিজের জায়গাটাতে চলে আসি। তো যে বাবা-মা যাকে আমরা মনে করতাম যে যার অবর্তমানে আমি থাকতে পারবো না, ইভেনচুয়ালি কিন্তু বেশ কিছুদিন পরে আমি কিন্তু সেটাতে প্র্যাকটিসড হয়ে যাচ্ছি এবং এটা সাবকনসিয়াস ভাবে যেন প্রকৃতি আমাদের করিয়ে দেয়। আমাদের খুব বেশি মানে খুব কম কেসেস এরকম দেখা যায়। এরকম দেখা যায় না একদম সেটাও বলব না। অনেক কম কেসেস আছে যারা ডিপ্রেশনে চলে যায়, নিজেদেরকে ধরো মানাতে পারে না। কিন্তু সেটা খুব নাম্বারস এ খুব লেস। আমি জেনারেল কথা বলছি। জেনারেল মানুষরা আমরা কিন্তু নিজেদেরকে মানিয়ে নিতে হয় এবং কিভাবে এটা হয় সেটাও কিন্তু জানা নেই। মানে এরম ভাবেই আমরা তৈরি। কেন কি আমাদের বোধহয় আমার যেটা মনে হয় সাবকনসিয়াস এ কিন্তু এই যেটা আনরিয়াল বা যেটা অনিত্য সেই ব্যাপারটাকে কিন্তু আমরা বুঝি। মানে সেটা আমাদের কোথাও না কোথাও সাবকনসিয়াস এ আছে যে এই জিনিসগুলো সবকিছু আনরিয়াল। মানে চলতে থাকবে। আজকে যে জিনিসটার জন্য আমি এতটা ক্রেভ করছি, কাঁদছি, হয়তো সেই ঘটনাটাকেই আমি ১০ বছর পরে গিয়ে সেটার উপর হাসবো। একটি বাচ্চার চাহিদা ভাবো। যখন একটি ছোট বাচ্চা সে ৫ বছরে তার যে চাহিদা, সে ভাবছে আজকে আমি একটা ছোট্ট ডল পেলে আমার মনে খুব আনন্দ। ১২ বছর বয়সে গিয়ে তার সেই ডলের চাহিদাটা একটা অন্য কিছুতে চলে যাচ্ছে। আবার এই ১২ বছর থেকে সে যখন ২২ বছরে যাচ্ছে তার ওই চাহিদাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে বোঝা এটাই যাচ্ছে যে কোনো কিছু রিয়েল নয়। সবকিছুই অনিত্য, সবকিছুই চেঞ্জ হচ্ছে। সবকিছুই আসছে, যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। এরম ভাবেই সাইকেলটা চলছে। কারণ এটাই মায়া। এটাই মায়ার সংসার। এটাই প্রকৃতি আর পুরুষের খেলা। এটাই হচ্ছে মানে আমরা যেটাকে দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে। তো তখন বলছে যে যদি আমরা এই যে নেগেটিভিটিটা মানে যেটাকে আমার মনে হচ্ছে যে মানে অলসতা, মানসিক অলসতা, শারীরিক অলসতা সেটাকে যদি আমি খুবভাবে নিজের মধ্যে মানে সেটাকে যদি আমি নিজের উপর হাবি হতে দিয়ে দিই, সেটাকে যদি আমি বশ না করি সেটা আমাকে বশ করে নেয়, তাহলে কিন্তু ব্যাক করা বা নিজেকে আবার ফিরিয়ে আনাটা খুব ডিফিকাল্ট জিনিস। তাই এখানে বলছেন স্বামীজি যে মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসৎ ভাবের প্রতিরোধ করো। যদি কোনো নেগেটিভ থট কোনো সময় মাথায় আসছে সেটা যে প্রকার নেগেটিভ থট হলো, অনেক রকমের অনেক কিছু আমাদের মাথায় চিন্তা চলতে থাকে, তো অনেক কিছু চিন্তা চলতে থাকে। যে মুহূর্তে মনে হচ্ছে সেটা কোনো রকম অপ্রীতিকর থট বা কোনো রকম কোনো সামথিং নেগেটিভ, সেই মুহূর্তে সেটাকে প্রতিরোধ করো। মানে ডোন্ট লিঙ্গার ইট, সেটাকে টেনে নিও না, সেটাকে যেতে দিও না। সেটাকে যেতে দিলেই সেটা আমাদেরকে সেটা আমাদের ওপর হাবি হয়ে যাবে, সেটা আমাদেরকে বশ করে নেবে। যখন তুমি এই কাজে সফল হবে তখন শান্তি আসবে। যখন তুমি এই কাজটাকে পুরোপুরিভাবে করতে পারবে, মানে কি কাজ? যে যখন কোনো নেগেটিভ থট আসছে সেটা আসা মাত্রই আমি সেটাকে সরিয়ে দিচ্ছি। এতটাই আমার মধ্যে কিছু মানুষের থাকে দেখবে, এতটাই পজিটিভিটি থাকে যে কোনো রকম কোনো নেগেটিভ ভাবনা বা কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশন তাদের জীবনে একটু হলেও ইমপ্যাক্ট ফেলতে পারে না। মানে ওই যে আগের দিন বলছিলাম নো ম্যাটার হোয়াট দ্য শো মাস্ট গো অন, আমাকে এগিয়ে চলতেই হবে। এই ভাবনাটা নিয়ে যদি আমরা চলি এবং যে প্রকার নেগেটিভ থট আমার মাথায় আসছে সেটাকে যদি সঙ্গে সঙ্গে প্রতিরোধ করতে পারি, তবেই আমি প্রকৃত শান্তি খুঁজে পাবো। কারণ এই যে সিচুয়েশনস গুলো এগুলো কিন্তু আসতে থাকবে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা কিন্তু এক্সটার্নালি এই সিচুয়েশনস গুলোর উপরে নয়, সেটা একান্ত ইন্টারনাল কাজ করতে হবে। আমাকে নিজেকে বদলাতে হবে। একটা সিচুয়েশনে রেসপন্স করার যে মানে তরিকাটা বা যে প্রসেসটা সেটাকে আমায় বদলাতে হবে। আমি যদি এটা ভাবতে থাকি যে এই কেন ঝড় বৃষ্টি আসছে বা এই কেন এরকম এসছে, এটা চলে যাক, এটা না, এটা আসবে। আজকে করোনা এসছে, আগামী ৫ বছর পর হয়তো এর থেকে বড় কিছু আসবে, তারপরে হয়তো এর থেকে আরো কিছু আসবে। তো এই সিচুয়েশনস গুলোর উপরে আমার কোনো হাত নেই, কিন্তু কিসের উপর আমার হাত আছে? এই সিচুয়েশন গুলোতে আমি কিভাবে রিঅ্যাক্ট করব সেটা কিন্তু সম্পূর্ণ আমার হাত, সেটা সম্পূর্ণভাবে আমার হাতে আছে।
মহারাজ বলেন, মহারাজ আমাদের এই যে মঠে দয়াত্মানন্দজি আছেন, উনি একটা কথা খুব বারবার করে বলেন, ভীষণভাবে বলেন, যে ঠাকুর এই কথাটি বারবার বলতেন যে সব সময়, সর্বসময় সব কিছুর জন্য নিজেকে তৈরি রাখো। যে কোনো রকমের জন্য, মানে যে কোনো রকম অবস্থা তোমার জীবনে আসতে পারে, সেই অবস্থার জন্য নিজেকে সব সময় তৈরি করে রাখো। সেটার জন্য তোমায় নিজেকে যতটা প্রস্তুত করাতে হয় ততটা প্রস্তুত করা, মানে যতটা প্রস্তুত করাতে হয়। যদিও রিলেটেড না, তাও একটু ডিফারেন্ট ওয়েতে বলি। দেখো, বুদ্ধ মানে বুদ্ধিজমে যখন বুদ্ধ মানে কোনো একটি বাচ্চা আবার কেউ একজন মঙ্ক হতে যায়, বা সে বলে যে আমি বৌদ্ধ ধর্ম নিতে চাই এবং আমি সাধু, মানে ওদের যে মঙ্ক সিস্টেম আছে সেই হতে চাই। ওদের তো ডিফারেন্ট অনেক মেথডস অফ মঙ্ক আছে, ওদের অনেক ডিফারেন্ট সিস্টেমে ওরা পালন করে। কিন্তু সবকটি সিস্টেমে ওরা প্রথম যেটা করে সেটি হচ্ছে, যে ইচ্ছুক তাকে 3 মাসের জন্য শ্মশানে পাঠিয়ে দেওয়া হয় এবং কিচ্ছু না, শুধু বলা হয় যে মানে দেখো, শুধু মানে যেভাবে যেভাবে যা প্রসেস হচ্ছে, বডি আসছে, সেটা জ্বলছে, সেটা পুড়ছে, সেটা ছাই হয়ে যাচ্ছে, এই পুরো প্রসেসটা, মানে ওই 3 মাস তাদের কোনো কিছু মন্ত্র পাঠ কিচ্ছু শেখানো হয় না। শুধু বলা হয় 24x7 অ্যারাউন্ড দ্য ক্লক শ্মশান ঘাটে গিয়ে বসো এবং জ্বলন্ত চিতাকে চোখের সামনে দেখতে থাকো, শুধু এইটুকু কাজ দেওয়া হয়। যদি ওই 3 মাস পরে সেই মানুষটি ফিরে আবার আসে, তবে তাকে মঙ্ক বানানোর যে প্রথা, সেটা যে প্রসেস, সেটা চালু করা হয়। যদি সে ওই 3 মাস পরে আর না আসতে পারে, তাহলে মানে তাকে নেওয়াই হয় না, মানে সে ইজ নট এলিজিবল, সে মঙ্ক হওয়ার, বৌদ্ধদের জন্য সে মঙ্ক হওয়ার জন্য তার কেপেবিলিটি বা এলিজিবিলিটি নেই। তো এটাতে দেখা যায় যে অনেক কম মানুষই ফিরে আসে, খুব স্বাভাবিক ব্যাপার। মানে মৃত্যুটা আমাদের সমাজে এত বাজেভাবে নেওয়া হয়, বা এত রংলি ইন্টারপ্রেটেড ডেথ বা মৃত্যু, সেজন্য আমরা এইসব জিনিসগুলোকে নিয়ে বিশেষ আলোচনাও করতে চাই না, এবং যেখানে আলোচনা হয় আমরা থাকতেও চাই না, শুনতেও চাই না। কিন্তু ওদের এই মেথডটা আছে, ওদের এই প্রসেসটা আছে। কেন বলছি, কেন বললাম এই ঘটনাটা, সেটা হচ্ছে যে দেখো, মানে এটা তো একটা খুব বড় সত্য, মানে মৃত্যুটা একটা খুব বড় সত্য, যদিও আমরা সেটাকে দূরে ঠেলে রাখি, সেটা নিয়ে চর্চা না করি এবং ভাবতে থাকি যে ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলবো না, কথা না বললেই সেটা, এই কথা বলাটা খারাপ। ছোটবেলা থেকে আমরা এটাই দেখে এসেছি না, যে বাড়িতে আহ মরা আসলো মানে মানে এরকম, আমি বিশেষ বলতেও চাইছি না, কারণ আমি জানি না এটা কিভাবে তোমাদের সবাইকে ইম্প্যাক্ট করবে, কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে যে এটা ভীষণভাবে সত্য, মানে এটার থেকে বড় সত্য আমার মনে হয় আর কিছু হতে পারে না। মানে যেরকম জন্মটাও সত্য, সেরকম মৃত্যুটাও সত্য, কারণ যদি আমি জন্মেছি, আমি মরবই, এটা নিয়ে কোনো দ্বিমত হতে পারে না। যদি এত বড় এটা একটা সত্য জিনিস, তবে সেটার উপরে এত ডাউট কেন? কেন সেটা নিয়ে এত প্রশ্ন? কেন সেটা নিয়ে আমাদের মনে এত কোয়েশ্চেন? কেন সেটাকে নিয়ে আমাদের মনে এত ভাবনা? কেন সেটাকে দূরে সরিয়ে রাখা? তো যাই হোক, সেগুলো অনেক অন্য রকমের ডিসকাশন হতে পারে। তবে এখানে যেটা মানে যেটা কেন বলার জন্য এটা বলা, সেটা হচ্ছে যে এই সব কিছুগুলোই দেখো রিলেটেড টু আমার নিজের পারসেপশন। মানে যদি ডেথকে আমি চূড়ান্তভাবে নেগেটিভ বলি, আর আমার জীবনে আমার আশেপাশে কারোর মৃত্যু হলো, সেটাতে করে অবভিয়াসলি কি হচ্ছে, আমার মনের মধ্যে একটা নেগেটিভ ভাবনা চলে আসছে। এবার এটাকে আমি প্রতিরোধ করব কিভাবে? স্বামীজি বলছেন প্রতিরোধ করো, যে রকমের নেগেটিভ ভাবনা তোমার মধ্যে আসছে সেটাকে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করো। তো এটাকে আমি কিভাবে প্রতিরোধ করতে পারি? এটাকে আমি এভাবেই প্রতিরোধ করতে পারি, কারণ আমি জানি যে মৃত্যুটাই সত্য, এর থেকে বড় সত্য আর দুনিয়াতে কিছু হয় না। যে মুহূর্তে আমি এই জিনিসটাকে শুধু জানবো না, মানে এটাকে বোধগম্য করে নেব, এটাকে নিজের ভেতরে নিয়ে নেব, মানে পারসেপশনে পৌঁছে দেব, সেই মুহূর্তে কিন্তু মানুষের মৃত্যুটাও আমার জন্য পজিটিভ হয়ে যাবে, সেটাও আমার উপর নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারবে না। কারণ বলছে প্রতিরোধ করো। দেখো, প্রতিরোধ মানে তো এটা নয় যে একটা নেগেটিভ ভাবনা আসলো আমি সেটার সাথে মারপিট করলাম, যুদ্ধ করলাম, এটা তো হতে পারে না। নেগেটিভ ভাবনাটা যেটাই আসছে সেটাকে আমায় কি করতে হবে? পজিটিভ ভাবনাতে ট্রান্সফার করতে হবে। কিভাবে পজিটিভ থটে ওটাকে ট্রান্সফার করব? লজিক দিয়ে বুঝতে হবে যে এটা কি, এটা কেন,
এটার পেছনে কি কারণ? যে মুহূর্তে আমি কারণটা বুঝে যাব, যে মুহূর্তে আমি লজিকটা ধরে নেব, সেই মুহূর্তেই সেই নেগেটিভ সিচুয়েশনটাকে আমি স্টেপ বাই স্টেপ পজিটিভে কনভার্ট করে দিতে পারবো। এই ক্যাপাবিলিটিটা আমাদের মধ্যে আছে। আমরা জানি না, কারণ আমরা সেটাকে এক্সপ্লোর করিনি। আমরা নিজেদের ভেতরে, স্বামীজি বারবার বলছেন না যে তোমার ভেতরে যে শক্তি আছে সেটা সম্বন্ধে, মানে ইফ অনলি মেন নিউ হাউ পাওয়ারফুল দে আর, যদি মানুষ জানতো যে তার মধ্যে কতটা শক্তি আছে, তাহলে তো মানে আমরা ব্যবহার, মানে আমরা আমাদের স্বভাব, আমাদের ব্যবহার সবকিছুই হয়তো ডিফারেন্ট ভাবে হতো। আমরা পুরো জিনিসটাই অন্যরকম হয়ে যেত। তো সেটাই বলছে যে একটা সিচুয়েশনকে কিভাবে আমি পারসেপশনে নিয়ে আসবো, ভালো খারাপ কিভাবে, সেটা কিন্তু সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করে, এবং আমার উপরে সেই জোর, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটাও আছে যে আমি সেই যেটা খারাপ সেটাকে ফেলে দেওয়ার, যে বা সেটাকে প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা কিন্তু আমার মধ্যে আছে। এখন বলছেন, এই কথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না, কোনো অমঙ্গলের প্রতিকার করিও না, কিন্তু কার্যক্ষেত্রে ইহার কি অর্থ দাঁড়ায় তাহা আমরা জানি। যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে, তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি, কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করিতে থাকে। যথার্থ অপ্রতিকার হইতে প্রাণে যে শান্তি আসে, আমরা তাহার একান্ত অনুভব করি। মনে হয় প্রতিকার করাই ভালো ছিল। বলছেন যে একটা জিনিস বলছে তো সবসময়, যে কারোর প্রতি অপ্রতিকার মনোভাব, প্রতিকার করার মনোভাব রেখো না, অপ্রতিকার ভাব নিয়ে সবার প্রতি সেবা করো বা সবার প্রতি ব্যবহার করো, কারোকে খারাপ করো না। এখন এখানে একটু টুইস্টেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন স্বামীজি। বলছেন যে জেনারেলি ব্যাপারটা হয় কি, যে ধরো আমাকে বারবার একটা জিনিস বলা হচ্ছে যে কারোর প্রতি খারাপ চিন্তা রেখো না, কারোর প্রতি খারাপ চিন্তা রেখো না, তার প্রতি ভালো চিন্তা রাখো, তার কোনো খারাপ চেও না। এবার এটা খুব ভালো কথা, এবং এটা প্র্যাকটিস করতে পারলে, এবং এটা করতে পারলে খুবই বড় কথা এবং খুবই ভালো কথা। কিন্তু উনি যেটা বলতে চাইছেন যে এটা কতটা আমরা মন থেকে করে শান্তি পেতে পারি। কি প্রশ্ন আসছে, ধরো মন আমাদের কর্মের জন্য বা আমাদের ইগনোরেন্সের জন্য এতটাই ডিমোটিভেটেড, বা এতটাই আমাদের কলুষিত বলো, বা আমি ঠিক কলুষিত বলবো না, আমার মনে হয় যে ডিমোটিভেটেড, আমরা ভীষণভাবে আমরা নিজেদের পরিচয়টা জানি না, মানে আমরা জানি না যে আমার ভেতরে কি অন্তর্নিহিত শক্তি আছে। যে মুহূর্তে আমি সেটাকে বুঝতে পারবো যে আমার ভেতরে কি শক্তি আছে, তাহলে কিন্তু অনেক কিছুতে আমার নিজের যে শারীরিক শক্তি, মানসিক শক্তি, সেটা কিন্তু যা এখন আছে সেটা অনেক পর্যায়ে বেড়ে যাবে। কি হচ্ছে, বলছেন যে উনি, যে এই যে বারবার বলছে মানুষ প্রতিকার করো না, প্রতিকার মানে অপ্রতিকর আম, দৃষ্টান্ত মানে সৃষ্টি করো, রেখো না, প্রতিকার করার চেষ্টা করো না। এখন লোকজন কি করছে, মানুষকে বলার জন্য বলছে না না, আমি তো তার জন্য কিছু খারাপ ভাবছি না, আমি তো সবসময় ভালো ভাবি, আমি তো মানে আমার কোনো তার প্রতি কোনো রিভেঞ্জ বলো বা তার প্রতি কোনো ঘৃণা ভাব, তাকে ছোট করে দেখা, এই সমস্ত ভাবনা চিন্তা আমার মধ্যে নেই, আমি খুব মানে ভালো ভেবে থাকি। এইটা একটা সবসময় আমার, মানে এটা আমার একটা খুব নিজের মানে খুব পার্সোনাল হ্যাবিট, আমি এটা সবসময় খুব নিজে প্র্যাকটিস করি, তোমাদের সাথেও আমি এটা শেয়ার করব। যখনই আমি কোনো কিছু জিনিস বলছি কাউকে না, সবসময় আমাদের উচিত নিজের সাথে নিজে বসা এবং নিজেকে প্রশ্ন করা যে আমি যে কথাটা বলছি সেটা কি সত্য কথা। মানে বলছেন যে এই যে সবসময় আমি বলছি যে না আমার তো কোনো অপ্রীতিকর ভাবনা চিন্তা নেই, আমি তার প্রতি খারাপ ভাবছি না, কিন্তু বলছে নিজের কনসিয়াসকে জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো যে এটা কতটা সত্য তুমি বলছো, আর যদি তুমি এটা সত্য বলছো তাহলে তুমি কতটা শান্তিতে বা সুখে আছো। কারণ এটা খুব ছোট জিনিস নয়। আমরা হয়তো আপেক্ষিকভাবে ভাবছি যে তার প্রতি আমার কোনো খারাপ চিন্তা বলো বা তার প্রতি আমি কোনো প্রতিকার করতে চাই না, সে আমার সাথে যা করেছে আমি ভুলে গেছি, ফরগিভ এন্ড ফরগেট, অনেক কথা কিন্তু আমরা বলে থাকি। কিন্তু একবার দেখবে নিজের কনসিয়াসকে জিজ্ঞেস করো, নিজের সাবকনসিয়াসকে জিজ্ঞেস করো যে সেই জিনিসগুলো, সেই ঘটনাগুলো বা
সেই মানুষটির প্রতি আমার আচরণ বা সেই মানুষটির প্রতি আমার ভাবনা চিন্তা, সেগুলো কি সত্যি সব চলে গিয়ে একটা ভীষণ সুন্দর, মানে তার প্রতি আমার এখন সত্যি কোনো খারাপ ভাবনা নেই, কোনো ভাবনা চিন্তা নেই, মানে কোনো, এই জিনিসটা একটা মানুষকে, অন্য একজন থার্ড পারসনকে সহজে আমরা বলে দিতে পারি না। দেখো আমি তো এখন, যেরকম ধরো আমরা বলছি ত্যাগ, বাসনা, এই যে সব কথাগুলো থাকে এবং আমরা খুব ইজিলি অনেক সময় বলে থাকি যে না না আমি তো ভীষণ ত্যাগী, আমার তো কোনো বাসনাই নেই, আমি তো সবকিছু ছেড়ে দিয়েছি। এই কথাগুলো বলার আগে আমার মনে হয় যে কি বলতো, মানে আমাদের উচিত না নিজের সাথে বসা এবং অ্যানালিসিস করা যে এটা কতটা সত্য। কারণ আপেক্ষিক দৃষ্টিতে হয়তো আমার মনে হচ্ছে যে আরে আমি তো তাজমহল চাইছি না, তাহলে তো আমার বাসনা নেই। কিন্তু সত্যিই কি আমার সর্বপ্রকার বাসনা গেছে? মা যে বলছেন বারবার ঠাকুরের কাছে বসে শুধু নির্বাসনা চাও। তো মা যে কথাটা বলছেন যে সমানে সবসময় বসে নির্বাসনা চাও, তো এই নির্বাসনা জিনিসটা যদি এতটাই সহজ হতো, হ্যাঁ আমাদের মনে যে তুচ্ছ তুচ্ছ যে ছোট ছোট বাসনাগুলো, সেগুলোকে যদি ছেড়ে দেওয়াটা এতটাই সহজ হতো, তাহলে কেন এত কথা মা বলতেন যে সারাক্ষণ সর্বসময় যখনই ঈশ্বরের কাছে বা ঠাকুরের কাছে বসবে তখনই একটাই জিনিস বলো, ঈশ্বর ঠাকুর আমাকে নির্বাসনা দাও। কারণ নির্বাসনার থেকে বড় জিনিস কিছু হয় না। কারণ বাসনা থেকেই কর্মের সৃষ্টি হয়। বাসনা থেকে কর্ম, কর্ম থেকে নানা প্রকার ফল যা আমরা ভোগ করি। যদি নির্বাসনা হতে পারে, যদি নির্বাসিত আমরা সত্যি সত্যি সেই বাসনা ত্যাগ করতে পারি, সর্বপ্রকার বাসনা। আবারও বলি, যখন বাসনার কথা বলা হয় বিভিন্ন রকম, কিন্তু এটা নয় যে আমি আগে ছোটবেলায় মাছ খেতাম এখন আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, একদম না। সেটা বাসনা নয়। বাসনার অনেক মানে, মানে এটা এত সহজ ব্যাপার নয়। আবারও বলা উচিত যে কায়িক, মানসিক, বাচিক, এটা সেরকম। মানে সবকিছুই ইনফ্যাক্ট আমাদের কায়িক, বাচিক, মানসিক ওই ভাবটার মধ্যে চলতে থাকে। একটা কিছু মনে মনে ভাবা, সেটাও কিন্তু আমার মানসিক মানে বাসনা হয়ে যাচ্ছে। সেই জিনিসটাকে করতে পারা না করতে পারা সেটা কিন্তু পরের ব্যাপার। যে মুহূর্তে আমি সেটা ভাবছি, যেই মুহূর্তে আমার থটটা আসছে যে আমি তো এটা করতে পারতাম, আমি এটা করতে পারতাম না। তাই জন্য ঠাকুর বলতেন যে ছোট ছোট বাসনাগুলো যখনই মনে আসবে, খুব ছোট ছোট বাসনাগুলো, যেগুলি দেখো যেগুলো বড় বাসনা সেগুলোর উপরে আমাদের কাজ করতে হবে, সেগুলোকে আমাদের অভ্যাস যোগের দ্বারা ত্যাগ করতে হবে। কিন্তু যেগুলো ছোট ছোট বাসনা, মানে ধরো আজকে আমার ইচ্ছা করছে রসগোল্লা খেতে, ঠাকুরের এরকম অনেক ঘটনা আমরা জানি। ঠাকুরের এরকম শাল, তারপর ঠাকুরের এরকম খাওয়া অনেক কিছু ছিল, ঠাকুর সেটা নিয়ে এসছে, ব্যবহার করেছে এবং সঙ্গে সঙ্গে দুচ্ছাই করে ঠাকুর ফেলে দিয়েছে, বলছে না এ তো আমার মানে এ আমার উচিত নয়, এ আমার ভাল লাগছে না। তো এই, তাই ঠাকুর বলতেন যে ছোট ছোট যে বাসনাগুলো, আজকে রসগোল্লা খেতে ইচ্ছে করছে, খেয়ে নেওয়া উচিত, সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া উচিত, সেটাকে দাবিয়ে রাখা উচিত নয়। কারণ যে মুহূর্তে আমি সেটাকে দাবিয়ে দিচ্ছি, হয়তো দেখো সেটাকে আমার মনে হচ্ছে আরে এটা তো আমি কবে 10 দিন আগে খেতে চেয়েছিলাম, কিন্তু ওই বাসনাটাই এতটাই সূক্ষ্ম, হতে পারে আমাকে আরেকটা জীবন নিতে হবে শুধুমাত্র ওই রসগোল্লা খাওয়ার জন্য। মানে কর্ম এবং কর্মের ফল, বাসনা থেকে কর্ম, কর্ম থেকে কর্মফল, জিনিসটা এতটাই সূক্ষ্ম, মানে এতটাই সূক্ষ্ম, সে বলে না মানে একদম লাইক আ থ্রেড, মানে একদম একটা সেই সুতোর মতো সূক্ষ্ম। মানে বলা উচিত একটা মানে মার্কিউরি, যে ওই যে আমাদের থার্মোমিটারে যে মার্কিউরির লাইনটা থাকে, যেটাকে আমরা চোখে দেখার চেষ্টা করে বহু চেষ্টা করে দেখতে পাই না, এটা সেই ওই লাইনটার মতো, যেটাকে আমরা বুঝতেও অনুভবও করতে পারি না। আমাদের মনে মনে হয় যে আরে বাসনা মানে তো আমি তো গাড়ি বাড়ি চাইছি না, যে বললাম আমি তো তাজমহল চাইছি না, কিন্তু এটা ওরকম নয়। এটা হচ্ছে যে মানে যদি আমি একটা রসগোল্লার ইচ্ছা নিয়েও মরি, মরার সময় আমার যদি ইচ্ছাটা এটা থাকে যে আমি রসগোল্লা খেতাম কিন্তু রসগোল্লা খেতে পারলাম না, আমার কিন্তু একটা পুরো জন্ম হবে ওই রসগোল্লাটা খেতে। এটা এতটাই সূক্ষ্ম, মানে ওই একটা ছোট্ট রসগোল্লার জন্য আবার একটা এই পুরো জীবন, which is terrible। তাই মনে হয় যে এরকম যে ছোট ছোট যে বাসনাগুলি আসবে, সেই বাসনাগুলিকে সঙ্গে সঙ্গে কিভাবে পূরণ করা যায় সব সময় সেটা চেষ্টা করবে, সব সময়, মানে যেগুলি খুব ছোট ছোট বাসনা।
আবারও বলছি, ছোট বাসনা, যেগুলি বড় বাসনা সেগুলির ওপর আমাদের কাজ করতে হবে, কন্টিনিউয়াস কাজ করতে হবে। কিভাবে সেগুলি থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি, কিভাবে সেই বাসনাগুলিকে আমরা ঠাকুরের দিকে সঁপে দিতে পারি। বাসনা তো আসবে, শরীর নিয়েছি, মনুষ্য শরীর নিয়েছি, কর্ম করছি, কর্মের ভোগ আছে, প্রারব্ধ আছে, বর্তমান কর্ম আছে, সমষ্টি কর্ম আছে, বাসনা জাগবেই, কেউ বলছে না জাগবে না। যদি এটা মনে করা হয় যে কয়েকটি জিনিস যেগুলি আছে, ধরো ওই যে স্পিরিচুয়ালিটি নিয়ে আমরা মানেই ভাবি যে আরে স্পিরিচুয়ালিটিতে আছে মানে এইসব পড়াশোনা করছে তার মানেই হচ্ছে ত্যাগ, মানে ধর্ম বৈরাগ্য নিয়ে নেবে, ত্যাগ নিয়ে নেবে, না, কখনোই এটা নয়। স্পিরিচুয়ালিটি আমাদের শেখায় কি করে সেই জিনিসগুলোর থেকে নিজেকে ওপরে, সেগুলি আসবে না বা সেগুলিকে ছেড়ে দেওয়াটা শেখায় না, শেখায় কিভাবে আমি নিজেকে সেগুলির মধ্যে রেখে ঠিক রাখতে পারি। এটা আরো বেশি ডিফিকাল্ট, মানে এটা এক স্টেজ ওপরে, ছেড়ে দিয়ে মানে সংসার ধর্ম ছেড়ে দিয়ে বাসনা ত্যাগ করে নির্বাসনা নিয়ে ত্যাগী হয়ে বৈরাগ্য নিয়ে পাহাড়ে চলে যাওয়া, বসে ধ্যান জপ করা, আমার মনে হয় পার্সোনালি আমার মনে হয় অনেকটা সহজ কাজ, অনেকটা সহজ কাজ। কিন্তু এখানে থাকা এবং এই সংসার বন্ধনে থেকে, এই কর্মবন্ধনে থেকে কন্টিনিউয়াস যে মনের যে ইচ্ছাগুলো আসছে বা যে বাসনাগুলো জন্মাচ্ছে বা যে কর্মগুলো আমি করছি বা যে চিন্তা ভাবনাগুলো আমার চলছে, সেগুলিকে ফাইট করা নিজের আধ্যাত্মিক পাওয়ার দিয়ে বা আধ্যাত্মিক শক্তি দিয়ে, সেটা আমার মনে হয় ভীষণ বেশি চ্যালেঞ্জিং অ্যান্ড মাচ মোর ইন্টারেস্টিং, সেটা ভীষণ বেশি ইন্টারেস্টিং। মানে আজকে পড়ছি জন মহারাজ বলছেন যে এই যে সিচুয়েশন গুলো আসে, তখন বলছে যে ফাইট ইট, এই সিচুয়েশনটাকে ভাবো যে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, আমি কি করে এটাকে ওভারকাম করতে পারি, আদার দেন এটা ভাবা যে ও বাবা কি একটা এসে গেল, এবার কি হবে জানি না, সবকিছু শেষ হয়ে গেল। উনি বলছেন যে আমি সবসময় এরকম সিচুয়েশনস আসলে সেটাকে চ্যালেঞ্জের সাথে নিই, যে এখানে আমি কি করতে পারি, মানে এই এই যে একটা চ্যালেঞ্জ এসছে আমার জীবনে, এটাকে আমি কি করে ফাইট করতে পারি। কারণ দেখো আমাদের সবসময় একটা লাইফে একটা ট্রিগার চাই হয়, মানে একটা যদি আমাদের জীবনে দেখবে যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, কোনো যদি একজন মানুষের যদি শুধু সুখই সুখ থাকে, আনন্দই আনন্দ থাকে, কিছুদিন পরে দেখবে আমরা সাফোকেশন ফিল করতে থাকি, ভাল লাগে না, মানে ইজ নট, এটাও আমরা নিতে পারি না। যেরকম দুঃখটাও অনেকদিন চলে গেলে আমাদের একটা এক্সশন এসে যায়, সুখটার সাথেও তাই, আমাদের হয়তো মনে হয় যে সুখ পেলে আমাদের সবকিছু আনন্দে ভরে যাবে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। হ্যাঁ, সেটা কখনোই সম্ভব হয় না। এই মিক্স যেটা, আপ এন্ড ডাউন, যেটা দিন আর রাত্রি, মানে দিন হচ্ছে রাত্রি হচ্ছে, সুখ আসছে দুঃখ আসছে, মানে জীবনে যদি কোনো চ্যালেঞ্জ না আসে তাহলে সেই জীবনটার তো কোনো ভ্যালুই নেই, কোনো মানেই হয় না, না, মানে একটা একটা সিচুয়েশন এলো, সেটাকে কিভাবে আমি ফাইট করব, সেই সিচুয়েশনটাকে কিভাবে আমি ওভারকাম করব, আমার মধ্যে ওটাই তো আমাকে বলে দেবে আমার মধ্যে অন্তর্নিহিত কতটা শক্তি আছে। নিজের ভেতরে শক্তিটা মাপার তো আর কোনো যন্ত্র আছে বলে আমার মনে হয় না, আদার দ্যান আ সিচুয়েশন, আদার দ্যান আ ঘটনা, যদি তোমার জীবনে ঘটছে বা সমাজে ঘটছে, যেখানেই ঘটছে, আদার দ্যান দিস আমি কি করে বুঝবো আমার ভেতরে কি শক্তি আছে। আমি এটা তখনই বুঝবো যখন আমার জীবনে এরকম কোনো একটা সিচুয়েশন আসবে যেটাকে আমায় ফাইট করতে হবে। এবং মানুষের হয় কি, দেখবে যারা খুব সাকসেসফুল, সেই একদিন যখন স্বামীজির প্রথম পেজটা, সেকেন্ড পেজেই বলছিলেন, স্বামীজিই বলছিলেন যে যারা জীবনে খুব সাকসেসফুল হয় তাদের জীবনে বহু আপস এন্ড ডাউনস থাকে, মানে তারা জীবনে, সে বলেন একটা রোলার কোস্টার, সেটা একটা রোলার কোস্টার দিয়ে যায়, মানে ওঠা নামা, আসা যাওয়া, এগুলো অনেক ভেতর দিয়ে যায়। এবং কোথাও না কোথাও আমার মনে হয় সেগুলি ভীষণ জরুরি একটা মানুষকে তৈরি করার জন্য। যদি জীবনটা খুব ফ্ল্যাট থাকে না, উঠলো চললো, এই জীবন চলছে, যেরম ভাবে চলার সেরম ভাবে চলছে, তাহলে মেনে নিতে হবে যে সেই মানুষের চরিত্রটা, এটা এটা স্বামীজিও শুরুতে বলেছিলেন যে এই যে ঘটনাগুলো আমাদের মনে দাগ কাটে, এটাই আমাদের চরিত্র গঠন করে। নানা প্রকার ঘটনা, ভালো মন্দ খারাপ বাজে, আহ মানে ডেভাস্টেটিং যা কিছু ঘটছে, এই ঘটনাগুলোই সমষ্টিবদ্ধভাবে আমার স্বভাব বা আমার চরিত্রটাকে তৈরি করছে। তো যদি আমার জীবনে এই আপস এন্ড ডাউনসটা না থাকে, বিভিন্ন চ্যালেঞ্জ না আসে, বিভিন্ন অবস্থা না আসে,
তাহলে তো আমার চারিত্রিক গঠন হবে না। আমি তো চরিত্রটাকে মানে আমার চরিত্রটা তৈরিই হবে না। কিভাবে তৈরি হবে? মানে আমি তো একটা ফ্ল্যাট না? তাহলে তো একটা ফ্ল্যাট জিনিস যাচ্ছে। হ্যাঁ, উঠছি সকালবেলা খাচ্ছি-দাচ্ছি, কাজ করছি। এসে রাত্রিবেলা শুয়ে পড়ছি। কোনো উত্তাল-পাতাল নেই। মানে কোনো টার্বুলেন্স নেই যেটাকে বলে যে সি টার্বুলেন্স। তো সেই সি টার্বুলেন্স টা নেই। এটা ভীষণ ইন্টারেস্টিং। মানে এটা সত্যিই ভীষণ ইন্টারেস্টিং। তো সেইজন্য স্বামীজির কথা দিয়ে আজকে শেষ করব যে এই যে টার্বুলেন্স গুলো জীবনে আসে, এগুলিকে উপভোগ করতে শেখা আমাদের খুব দরকার। মানে এনজয় করা। মানে ভীষণভাবে আ ঠিক আছে, দেখি মানে এটা অনেক সময় অনেকে অনেক রকম ভাবে নেয়। ঠাকুরকেও বলা যেতে পারে না যে, "ঠিক আছে দেখি তুমি কত মানে কত চ্যালেঞ্জ দিতে পারো আমাকে। আমিও তোমার সন্তান। মানে আমিও তোমারই নাম জপছি, আমিও তোমারই সন্তান। দেখা যাক মানে তোমার সাথে আমার একটা ফাইট মানে যেটাকে বলছি আমরা যে উম ঈশ্বরের সাথে ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক সেটা প্রেমের হতে পারে, সেটা খুনসুটির হতে পারে, সেটা ঝগড়ার হতে পারে। আমরা নিজেদের মানুষের সাথে কত রকমের সম্পর্ক করে থাকি। তো এটাও যেন সেরকম সম্পর্ক যে ঠিক আছে মানে থ্রো দ্য বল, আই এম অলসো রেডি টু প্লে। তো এই যে এই অ্যাটিটিউডটা যাদের থাকে দেখবে খুব মানে যারাই খুব জীবনে বড় হয় বা বেশ এক মানে নাম অর্জন করে তাদের জীবনটা কিন্তু এরকমই চ্যালেঞ্জিং থাকে। তাদের এরকম ফ্ল্যাট জীবন না যে হ্যাঁ, সবকিছু একটা স্টেজ বাই স্টেজ হয়ে গেছে এবং সাডেনলি ওয়ান ফাইন মর্নিং সে একটা বিশাল তার নামধাম হয়ে গেছে। ফর এক্সাম্পল স্বামীজি মানে স্বামীজির থেকে বড় জীবন কেন কি আমরা মঠ বা মিশনের আধারে চলি। তো স্বামীজির থেকে বড় এক্সাম্পল কিছু হয় না। স্বামীজি যেরমভাবে নিজের জীবনে টুইস্ট অ্যান্ড 39 ইয়ার্স এই যে এইটুকু সময় উনি বোধহয় মানে সে একটা এরকম নেমেছেন আবার এরকম উঠেছেন এরকম। তাই আজও উনার শরীর ছাড়ার এত বছর পরেও আমরা কিন্তু মানে বাচ্চা থেকে বুড়ো থেকে দেশ বিদেশ যেখানেই দেখো স্বামীজি সম্বন্ধে সবাই জানেন। কে চেনে না স্বামীজিকে? তো কেন কি স্বামীজি ওই চ্যালেঞ্জ ঐরম ভাবে নিয়েছিল, সেরম ভাবেই নিয়েছিল। এই যে নিজেকে একটা সবসময় ঠাকুরের সাথে বলা যে, "ঠিক আছে, দাও। কত দেবে আরো দাও। আমিও তৈরি। কারণ আমিও তোমার সন্তান।" তো এটা বলেই আজকে শেষ করব। সকলকে একটাই কথা বলব যে যেহেতু আমরা খুব খারাপ সময় দিয়ে যাচ্ছি, বিশেষ করে যারা তোমরা কলকাতায় আছো, পশ্চিমবঙ্গে আছো, আবার একটা ঝড়, আবার একটা টার্বুলেন্স আসছে। সবাইকে বলব ঠাকুরের কাছে বসো এবং একটাই কথা বলো, "ঠিক আছে, থ্রো দ্য বল এট মি। আই এম অলসো রেডি টু প্লে।" আমার মনে হয় এই ভাবনাটা, এই পজিটিভ থটটা সবসময় রেখো। কোন সময় নেগেটিভিটি আসতে দিও না। এটা আমার ভীষণভাবে অনুরোধ। ভীষণভাবে একটা আমার অনুরোধ। ভালো থেকো, আনন্দে থেকো, নিজেরা ভালো থেকো, নিজের আশেপাশে সবাইকে ভালো রেখো। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।